हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি ডব্লিউবিসিএস প্রিলিমস 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আজকে আমরা ডিসকাস করব 2004 সালের ডব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর আগে আমরা টোটাল 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। যারা প্রথমবার ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ 200 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো এই জায়গাটাতে তোমাদের খুব ভালোভাবে স্কোর করতে হবে, কারণ যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমাদের প্রশ্ন আসে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সব এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। দেখো, এই সিরিজটা তোমার স্পন্সর করছে আনএকাডেমি। তো আনএকাডেমি তোমাদের জন্য কিছু স্পেশাল ব্যাচ এবং টেস্ট সিরিজ নিয়ে এসছে। তো যারা প্রপার ভাবে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স 2023 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, আগমন ফাউন্ডেশন ব্যাচ। তো এটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমরা সমস্ত পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো এই ব্যাচটা। তো 9 মাস থেকে শুরু হচ্ছে তোমার, এবং কোড চাইলে GSG10 এই কোডটা ইউজ করে নেবে। ফ্রি মক টেস্টও তোমাদের চলছে, তো এটাতে কোনো রকম কোনো টাকা লাগবে না। তো কালকে 12 মার্চে দেখো ডাব্লিউবিসিএস এর জন্য সৌমা শীল ম্যাম, যিনি একজন ডাব্লিউবিসিএস অফিসার, তিনি তোমাদের ক্লাস নিচ্ছে। তো সেটার জন্য ফ্রিতে এনরোল করে নেবে, এটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। কোনো কোড চাইলে এই কোডটা ইউজ করে নেবে। এবং তোমাদের জন্য এই প্লাস কোর্সের জন্য কিছু মক টেস্টও শুরু হয়ে গেছে, তো এগুলো তোমরা জয়েন করে নেবে। এবং দেখো, ওদের আনএকাডেমির 6 মাস, 12 মাস, 24 মাসের কিছু কোর্স রয়েছে, কোর্স ফি। তো অরিজিনাল প্রাইস থেকে তুমি যদি 10% ডিসকাউন্ট পেতে চাও, তো এই কোডটা ইউজ করবে এবং প্রত্যেকটা তোমার কোর্সের উপর 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। এখান থেকে যারা প্লাস মেম্বার হবে, তো তোমরা কিছু টপ টিচারদের কাছ থেকে পড়তে পারবে, পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে, তোমাদের কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস করা হবে, সিলেবাস কভার হচ্ছে, টেস্ট সিরিজ নেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যারা যারা প্রপার ভাবে প্রিপারেশন নিতে চাও সেগুলোতে জয়েন করে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য দিয়েছে কি, দুটি বস্তুর তাপমাত্রা সমান, তার মানে কি? এবার এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো। বলেছে দুটি বস্তু তাদের তাপমাত্রা বা টেম্পারেচার সমান, এর মানে হচ্ছে যে তাদের সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কোনো তাপের কোনো বিনিময় হবে না। এবার এখানে মনে রাখবে যে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে যখন একে অপরের সংস্পর্শে আনা হয়, উভয় বস্তু একই তাপমাত্রা না হওয়া পর্যন্ত উত্তপ্ত বস্তু, মানে যেটা বেশি তাপমাত্রা যা রয়েছে, সেখান থেকে শীতল বস্তু যার কম তাপমাত্রা রয়েছে সেখানে বস্তু শক্তি বা তাপ সেটা স্থানান্তরিত হয়। এবং তাপমাত্রা সমান হয়ে গেলে নেট যে টোটাল যে তাপ রয়েছে সেটা কিন্তু আর স্থানান্তর হয় না। এবং এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত তাপের পরিমাণ ফেরত দেওয়া তাপের পরিমাণের সমান হয়। মানে কি, যখন মনে করো একজনের তোমার 50 ডিগ্রি এবং আর একটা হচ্ছে তোমার 100 ডিগ্রি মনে করো, ওকে, এই দুটো বস্তু পাশাপাশি যখন নিয়ে হয় তখন এদের মধ্যে হিট এক্সচেঞ্জ হয়। তারপরে যখনই দুটোর মধ্যে 75 ডিগ্রি হয়ে যাবে, তারপরে কি হয়, এদের মধ্যে আর কোনো রকম কোনো হিট বিনিময় হয় না। তো তাদের সংস্পর্শে আনলে যতক্ষণ যদি সমান তাপমাত্রা যখন হবে, তখন আর তাদের মধ্যে কোনো তাপ বিনিময় হবে না। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায় বা একটি ইলেকট্রন ত্যাগ করে, তখন ড্যাশেতে রূপান্তরিত হয়। তো মনে রাখবে, যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করবে, তখন সেটা হিলিয়াম আয়নে রূপান্তরিত হবে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, যে ধনাত্মক হিলিয়াম আয়ন গঠিত হয় যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায় বা একটি ইলেকট্রন ত্যাগ করে। একটি তারের দৈর্ঘ্য, লেন্থ এবং প্রস্থচ্ছেদ, মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া, উভয়কে যদি দ্বিগুণ করা হয়, রোধ কি হবে? দেখো, এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় বারবার রিপিট হতো, সেটা যারা দেখেছো তারা পারবে। তো এখানে একটা অ্যান্সার হচ্ছে যে অপরিবর্তিত থাকবে। কেন অপরিবর্তিত থাকবে সেটা একটু দেখে নাও। সবার প্রথম দেখো, যে তারের যে রোধ, তার ফর্মুলা হচ্ছে আর, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে রো এল বাই এ। এল হচ্ছে লেন্থ এবং এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ফর্মুলা। এবার এখানে কি বলেছে, এই যে এল দৈর্ঘ্য এবং নিচে যে তোমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা রয়েছে, এই দুটোকে দুগুণ করে দেওয়া হচ্ছে। তার মানে নতুন আমি এল ড্যাশ এটাকে ধরলাম 2L করেছে, এবং এ ড্যাশ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা এ ড্যাশ, সেটাকেও 2A করেছে, দুটোই দ্বিগুণ করেছে, মানে দুগুণ করে হয়েছে। এবার যদি সেম জিনিসকে তুমি আবার একই ফর্মুলায় ফেলো, তাহলে তখন কি হবে? তখন দেখো, নতুন আর ড্যাশ যেটা হবে রো ইন্টু এল ড্যাশ বা এ ড্যাশ। এবার এল ড্যাশ সমান 2L ধরেছিলাম, তো এখানে 2L লিখলাম। এ ড্যাশ সমান 2A ধরেছিলাম, নিচে 2 দিলাম। এবার দেখো, উপর নিচে আবার 2 2 কেটে যাচ্ছে, আবার ঘুরে কি চলে এলো, রো এল বাই এ, রো এল বাই এ। তো রো এল বাই সমান আমরা কি জানতাম, আর সমান রো এল, তো এটা ইকুয়াল টু আর। মানে নতুন যে রেজিস্ট্যান্স বা নতুন যে রোধ হলো, সেটা আগের যে রোধ বা রেজিস্ট্যান্স সেটাই হলো। তার মানে কি, এর রোধের কোন রকম কোনো পরিবর্তন হবে না, তার মানে কি এটা অপরিবর্তিত থাকবে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার।
তাহলে কি, যখন দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়কে দ্বিগুণ করা হয় তখন রোধ একই থাকবে, রোধের কোনো পরিবর্তন হয় না। সরল দোল গতিতে মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে গতিশক্তি কি হয়ে থাকে? তো মনে রাখবে সরল দোল গতিতে তোমার গতিশক্তি হয়ে থাকে প্রতিটি পর্যায়ে দুবার শূন্য। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল যদি সর্বদা বস্তুর গতিপথের মধ্যে বিন্দুর অভিমুখে হয় এবং বিন্দু থেকে বস্তুর সরণ সমানুপাতিক হয় তবে সে বলের অধীনে বস্তুর গতিকে সরল দোলগতি বলা হয়। সরল দোলকের গতি, সুর সলকার গতি, এগুলো সব হচ্ছে সরল দোলগতির উদাহরণ। স্টোরেজ সেল কি সংরক্ষণ করে? তো স্টোরেজ সেল এরা মনে রাখবে এরা রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি এটাকে তোমার সংরক্ষণ করে। তো মনে রাখবে স্টোরেজ সেল চার্জ করার সময় বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং সেটা কোষে জমা হয়। এরা সংরক্ষণ বলেছে, তার মানে কি তোমার রাসায়নিক শক্তিকে এরা তোমার জমা করছে বা সংরক্ষণ করছে। আবার এই কোষটি ব্যবহার করতে চাইলে তখন ওই সঞ্চিত রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম বরফের সাথে 10 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম জল মেশান হলে তাপমাত্রার মিশ্রণ কি হবে? তো এটার সঠিকভাবে আমি কোথাও ডাটা খুঁজে পেলাম না যে কেমন ভাবে এটা সলভ করেছে। তো বিভিন্ন জায়গায় যেটা পেলাম সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এটা যদি কারো জানা থাকে ম্যাথটা কিভাবে সলভ করতে হয় অবশ্যই একটু কমেন্ট করে দিও, অথবা আমাকে টেলিগ্রাম চ্যানেলে তুমি যদি খাতায় করে একটা ছবি তুলে পাঠিয়ে দাও তাহলেও খুব ভালো হয়, কারণ এটা আমি কোথাও ডাটা খুঁজে পেলাম না যে কেমন ভাবে এটাকে সলভ করেছে। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি পরিবাহীর আপেক্ষিক রোধ মানে স্পেসিফিক যে রেজিস্ট্যান্স কোনটির উপর নির্ভর করে? তো মনে রাখবে একটি পরিবাহীর আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স এটা নির্ভর করে তাপমাত্রা বা টেম্পারেচারের উপর। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, যে একটি তারের আপেক্ষিক রোধ তাপমাত্রা এবং তারের ব্যবহৃত উপাদানের উপর নির্ভর করে। তো এখানে শুধুমাত্র তাপমাত্রা যেহেতু অপশন রয়েছে, তো তাপমাত্রা দুটো জিনিসের উপর নির্ভর করে, এক হচ্ছে তাপমাত্রা এবং একটা তারের ব্যবহৃত যে উপাদানগুলো রয়েছে তার উপর নির্ভর করে। যখন একটি জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন জাহাজটি কিছুটা ভেসে ওঠে, এর কারণ হলো কি? তো মনে রাখবে যখন একটি জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে জাহাজটা ভেসে ওঠে, এর কারণ হচ্ছে সমুদ্রের লবণাক্ত জলের ঘনত্ব বেশি। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে নদী থেকে সমুদ্রে ঢোকার সময় একটি জাহাজ একটু উপরে ওঠে, লবণাক্ততার কারণে নদীর জলের চেয়ে সমুদ্রের জলের ঘনত্ব বেশি হয়, সেই জন্য সমুদ্রের নদীর চেয়ে জাহাজের উপর বেশি বিউয়েন্ট ফোর্স প্রয়োগ করা হয়। এই বিউয়েন্ট ফোর্স প্রয়োগ করার ফলে কি জাহাজটা একটু উপরে ভেসে ওঠে। এবং মনে রাখবে সমুদ্রের ভেতরের শিপিং ভলিউম হ্রাস পায় যাতে জাহাজের ওজন ভারসাম্য পূর্ণ হতে পারে, এবং সমুদ্রে প্রবেশের সময় জাহাজটি স্থিতিশক্তি পাশাপাশি গতিশক্তিও কিন্তু অর্জন করে। তো এটাও মনে রাখবে। এবং বিউয়েন্ট ফোর্স কাকে বলছে? তো মনে রাখবে বিউয়েন্ট ফোর্স হলো যে কোনো তরলে যে কোনো বস্তুর উপর মোট ঊর্ধ্বমুখী বল। তো এটা মনে রাখবে। তো এই বিউয়েন্ট ফোর্স সমুদ্রের জলে বেশি বলে তোমাদের জাহাজ একটু উপরে উঠে যায়। একটি বৃষ্টির ফোঁটা একটি অভিন্ন বেগে পড়ে। তো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। তো এটা সঠিক ডাটা আমি কোথাও পাইনি, যেটা বইয়ে অ্যান্সার দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে একটি যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়। তো এটা সঠিক অ্যান্সার হতেও পারে, না হতে পারে, কিন্তু এর সঠিক ডাটা আমি কোথাও পাইনি। কিন্তু এক্সট্রা ডিটেলসটা তোমরা মনে রাখো যে মধ্যাকর্ষণ ক্রমবর্ধমান গতির সাথে জিনিসগুলিকে পতন ঘটায়, কিন্তু বায়ুর বৃদ্ধির কারণে তারা সান্দ্র শক্তি গতি বাড়ায়। অবশেষে বায়ুর কারণে সান্দ্রতা বল ভিসকোসিটি সেটা মধ্যাকর্ষণ শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য যথেষ্ট। তাই ত্বরণ বন্ধ হয়ে গেলে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ বন্ধ হয়ে গেলে বৃষ্টির ফোঁটা একটি ধ্রুবক টার্মিনাল বেগে পৌঁছায়। তো এটা মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষা এসছে যে বৃষ্টির ফোঁটা কেমন ভাবে পৌঁছায়, তো ধ্রুবক টার্মিনাল বেগে। ওকে, তো এটা মনে রাখবে। কিন্তু এটার অফিসিয়াল ডাটা আমি কোথাও কোনো ওয়েবসাইটেও কিছু পেলাম না যে এটা তোমার অ্যান্সার হবে, কিন্তু বিভিন্ন বইয়ে অপশন সি দেওয়া হচ্ছে তাই আমি করিয়ে দিলাম। যদি না হয়ে থাকে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাতে পারো এটা। পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর ভর নিম্নলিখিত পরিমাণ দ্বারা সংজ্ঞায়িত হয়। কি অ্যান্সার হবে? খুবই সহজ, আমরা একটা ফর্মুলা জানি যে ফোর্স বা বল সমান হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে হচ্ছে বল সমান হয়ে থাকে ভর ইন্টু ত্বরণ। তাহলে তুমি ভর ইকুয়াল টু লিখতে পারো বল বাই ত্বরণ, তাই তো? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, বল বাই ত্বরণ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে একটা জিনিস মনে রাখবে, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে হচ্ছে কি বল, এবার মাস মানে হচ্ছে ভর, ভরের ইউনিট কি কেজি।
ইনটু অ্যাক্সেলারেশন বা ত্বরণের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান তুমি লিখতে পারো নিউটন, কারণ ফোর্স বা বলের ইউনিট আমরা জানি নিউটন। নিউটন কিভাবে হলো, তো মনে রাখবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হয়ে থাকে 1 নিউটন। তো এটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে, তো এটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবং এখানে আরেকবার ডিটেলসে করে দিয়েছি যে ফর্মুলা দেখো, প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর সমান প্রযুক্ত বল বাই ত্বরণ। নেক্সট চলে আসি, একটি কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কোনটির উপর নির্ভর করে? তো একটি আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ রয়েছে, তার প্রদক্ষিণ কাল কোনটির উপর নির্ভর করে? তো পৃথিবী পৃষ্ঠ থেকে এর দূরত্বের উপর নির্ভর করে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, যে একটি উপগ্রহের কক্ষপথের প্রদক্ষিণ কাল নির্ভর করে গ্রহের কেন্দ্র থেকে উপগ্রহটির দূরত্বের ওপর। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিতের মধ্যে একটি মাত্র ভেক্টর রাশি, তো এই টপিকটা খুব ভালোভাবে পড়বে, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এক্সাম্পল গুলো বেশি করে। তো এগুলোর মধ্যে ভেক্টর রাশি হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে একটি ভেক্টর রাশি। এবং তার সাথে কিছু স্কেলার রাশি এক্সাম্পল, যেমন ভর, আয়তন, ঘনত্ব, সময়, তাপমাত্রা, লুমিনাস ইন্টেন্সিটি, তড়িতাদান, তড়িৎ বিভব, বিদ্যুৎ রোধ। তো এগুলো সব হচ্ছে তোমার কি স্কেলার রাশির উদাহরণ। যদি একটি চুম্বক একটি কুণ্ডলীর দিকে দ্রুত সরানো হয়, প্ররোচিত ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্সের কোনটির উপর নির্ভর করে না? কোনটির উপর নির্ভর করে না বলেছে। তো যদি একটি চুম্বক একটি কুণ্ডলী বা একটি কয়েলের দিকে দ্রুত সরানো হয়, ইনডিউস ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ভর করে না হচ্ছে সেটা কুণ্ডলীর রোধের ওপর, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। তো কুণ্ডলীর বা কয়েলটি রোধের ওপর এটা নির্ভর করে না। এবং এর সাথে মনে রাখবে কোনটির ওপর নির্ভর করে, সবার প্রথম তো এটা নির্ভর করে টার্ন ইন দ্য কয়েল, অপশন এ তে যেটা রয়েছে। তারপর দেখো ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রিলেটিভ স্পিড বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট, এবং তাহলে এই দুটোর উপরও ডিপেন্ড করছে। কিন্তু ডাজ নট ডিপেন্ড, মানে ডিপেন্ড করে না কোনটার উপর? রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, কুণ্ডলীর রোধের উপর এটা তোমার ডিপেন্ড করে না। তাহলে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বিভিন্ন বইয়ে এটার অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, তো একটু দেখে নেবে এবং ঠিক করে নেবে। পি টাইপ অর্ধপরিবাহীতে মানে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কোনটি বিদ্যুতের প্রধান বাহক, মেন ক্যারিয়ার অফ ইলেকট্রিসিটি? তো এখানে আমি দুটো ডিটেলস তোমাদের করিয়ে দেবো। সবার প্রথম এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে ধনাত্মক হোল বা পজিটিভ হোলস, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটির মেন ক্যারিয়ার। এবার দেখো এখানে মনে রাখবে যে পি টাইপ সেমিকন্ডাক্টর হোলস আর মেজরিটি ক্যারিয়ার এবং ইলেকট্রনস আর মাইনরিটি ক্যারিয়ার। কোন ক্ষেত্রে? পি টাইপ, যেটা এই কোশ্চেনের অ্যান্সার। এবার যদি তোমাকে পরীক্ষায় দেয় যে বলো এন টাইপের ক্ষেত্রে কি হয়, তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনস হয় মেজরিটি ক্যারিয়ার্স এবং হোলস এগুলো হয়ে থাকে মাইনরিটি ক্যারিয়ার্স। তো পরীক্ষায় যা অপশন দিচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি অ্যান্সার করবে। নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সাথে এর সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে কি হবে? এবার মনে রাখবে, মনে করো এরকম জায়গা থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হলো, বলটা নিচে এসে পড়লো, কিন্তু পড়ার সময় এখানে কি বলছে? স্থিতিস্থাপক, ইলেকট্রিসিটি, সম্পূর্ণ স্থিতিস্থাপক। সম্পূর্ণ স্থিতিস্থাপক তখনই বলবে, তাহলে এই সম্পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হয়? কোনো রকম কোনো বেগের বা বলের তোমার কোনো লস হয় না, মানে বলটা যখন এখান থেকে পড়লো নিচে, আবার ড্রপ খেয়ে আবার এতটা উচ্চতা পর্যন্ত উঠবে, আবার নামবে, আবার উঠবে, এর কোনো রকম কোনো কিন্তু শক্তির কোনো মানে কি বলবো, শক্তি হারায় না, একই গতিতে সব কন্টিনিউ এবং করে উপর থেকে যতটা যেখান থেকে পড়েছিল সেখান থেকে নামবে, আবার ততটাই উঁচাবে যখন তোমার এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হবে। তার মানে তো এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে সেটি আবার সেই পূর্বের উচ্চতায় উঠবে। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ, যেখানে বস্তুর দুটির মোট গতিশক্তির সংঘর্ষের আগে এবং পরে এক থাকবে। মানে গতিশক্তি কি হবে? আগেও যা থাকবে পরে থাকবে, মানে এখান থেকে আসার সময় যা গতিশক্তি ছিল আবার উপরে যাবার এখন পর্যন্ত যাবার পর্যন্ত একই গতিশক্তি থাকবে। একটি আদর্শ পুরোপুরি স্থিতিস্থাপক বা সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কখনো তাপ বা অবাঞ্ছিত শব্দ বা স্থিতিশক্তির মতো শক্তির অন্যান্য রূপগুলিতে রূপান্তরিত হয় না, মানে গতিশক্তির কোনো রকম কোনো চেঞ্জ হয় না, কন্টিনিউ এটা উপর নিচে হতে থাকবে এরকম ভাবে। এবং সেটাই মনে রাখবে যে প্রতিবার এটি একই উচ্চতা অর্জন করবে এবং এটা কখনোই বিশ্রাম পাবে না যখন এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক অবস্থায় থাকবে। ওকে, নেক্সট চলে আসি, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তো এগুলোর মধ্যে এক্স রশ্মি এটি অন্যদের থেকে আলাদা, কারণ কি? তো মনে রাখবে আলফা ক্ষয় বা আলফা ক্ষয়
হলো একটি ধরনের তেজস্ক্রিয় ক্ষয় যেখানে একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হয়। এবার মনে রাখবে অন্যান্য সমস্ত বিকল্প যেমন ইলেকট্রন নির্গমন সম্পর্কিত এগুলো কোনো রকম কিন্তু কোনো তেজস্ক্রিয় ক্ষয় নয়। তাহলে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আচ্ছা সরি, এখানে একটু তোমার স্পেলিং মিস্টেক হয়েছিল, এটা এক্স রশ্মি নয়, এটা আলফা রশ্মি হবে, ঠিক আছে? আমার টাইপিং মিস্টেক হয়েছিল। তো এখানে কি হবে, আলফা রশ্মি হচ্ছে অন্যদের থেকে আলাদা। কারণ কি, কারণ আলফা ক্ষয় হলো এক ধরনের তেজস্ক্রিয় ক্ষয় যেখানে একটি পারমাণবিক নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হয়। অন্যান্য যেগুলো রয়েছে যেমন ক্যাথোড রশ্মি, ফটো ইলেকট্রন, তাপীয় ইলেকট্রন, এগুলো থেকে এগুলো হচ্ছে তোমার ইলেকট্রন নির্গমন সম্পর্কিত, এটা হলো কিন্তু কোনো তেজস্ক্রিয় ক্ষয় সম্পর্কিত নয়। তো সেই জন্য এখানে এটা আলফা রশ্মি অ্যান্সার হচ্ছে, এবং টাইপিং মিস্টেক হয়েছিল বলে একটু গোলমাল হয়ে গেছিল। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। সৌর বর্ণালী মানে হচ্ছে সোলার স্পেকট্রামে সোডিয়ামের ডি তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রাউনহফার রেখাগুলি দেখা যায়, এটা প্রমাণ করে নিম্নোক্ত কোনটি? তো মনে রাখবে সৌর বর্ণালীতে সোডিয়ামের দ্বি তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রাউনহফার রেখাগুলি দেখা যায়, এটা প্রমাণ করে যে সৌর বায়ুমণ্ডলে সোডিয়াম আছে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি 100 ওয়াট 220 ভোল্ট বৈদ্যুতিক বাল্বের মধ্যে বিদ্যুতের প্রবাহ মাত্রা কত? তো কি অ্যান্সার হবে এখানে? এখানে এটা অ্যান্সার হচ্ছে 5/11 অ্যাম্পিয়ার। কিভাবে হচ্ছে, ফর্মুলা কি আমরা জানি, পাওয়ার বা ক্ষমতা ইকুয়াল টু হয়ে থাকে ভোল্টেজ ইন্টু কারেন্ট। পাওয়ার ইকুয়াল টু কি হয়ে থাকে, ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার দেখো এখানে পাওয়ার 100 ওয়াট দেওয়া রয়েছে, ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া রয়েছে, কারেন্ট তোমাকে বার করতে হবে। তাহলে পি ইকুয়াল টু যদি ভি ইন্টু আই হয়, তুমি আই ইকুয়াল টু লিখতে পারবে পি বাই ভি। তাহলে আমরা লিখলাম আই ইকুয়াল টু কি লিখলাম, পি বাই ভি, মানে হচ্ছে কি 100/220, 0 কেটে দিলাম, 2 দিয়ে 5 দিয়ে গুণে 10, 2 দিয়ে 11 দুগুণে 22, তার মানে কি 5/11 অ্যাম্পিয়ার। এক লাইনের অঙ্ক। যদি লাল আলো একটি সবুজ পাতা এবং একটি লাল ফুলকে আলোকিত করতে ব্যবহৃত হয় তবে এটি প্রদর্শিত হবে কেমন? দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন যত সম্ভব তোমাদের 2000 বা 2001 সালের জেনারেল সায়েন্সের তোমাদের পরীক্ষায় এসেছিল। ওকে, তো এখানে কি হবে, এখানে হবে কালো পাতা এবং লাল ফুল। কারণ কি, কারণ হচ্ছে দেখো যখন একটি লাল আলো সবুজ পাতা এবং লাল ফুলের উপর পড়ে তখন সবুজ পাতাগুলি লাল আলোকে শোষণ করে নেয় এবং কালো পাতা হিসাবে প্রদর্শিত হয়, কিন্তু লাল ফুল লাল আলো শোষণ করবে এবং সেটা লাল ফুল হিসাবে উপস্থিত, মানে লাল কালার হিসাবে উপস্থিত দেখাবে। সেই জন্য কি হয়, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে কালো পাতা এবং লাল ফুল হবে। একটি বার চুম্বক বা বার ম্যাগনেট চৌম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায়? একটি বার চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বা একটি বার ম্যাগনেটের তোমার চৌম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায়? এটা বোঝায় এর দুই মেরুর মধ্যে যে দূরত্ব সেটাকে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, যে এর দুই মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে যে দূরত্ব সেটাকে বলছে তোমার একটি বার চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য। একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো এবং পৃথিবীতে আবার সেটা ফিরে আসলো, তো রকেটটির সবচেয়ে বেশি শক্তি কখন প্রয়োজন হবে? তো মনে রাখবে রকেটটির সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন হবে যখন সেটা পৃথিবী থেকে ছেড়ে পৃথিবীর বাইরে যাবে। কারণ কি, কারণ হচ্ছে পৃথিবীতে রয়েছে মহাকর্ষ টান, তো পৃথিবীর পৃষ্ঠের মহাকর্ষ টান চাঁদের পৃষ্ঠের চেয়ে অনেক বেশি, তাই রকেটের পৃথিবীর ক্ষেত্র থেকে উড্ডয়মান মানে পৃথিবী থেকে ওড়ার সময় কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে, তো আমাদের ছায়া যখন পড়ে, তো ছায়া যে উৎপন্ন হচ্ছে সেটা কেন হয়? তো কারণ হচ্ছে দেখো যে আলো প্রায় সরল রেখায় ভ্রমণ করে, সেই জন্য ছায়ার উৎপত্তি হয়। দেখো এখানে ডিটেলসটা দেখো, যে ছায়া হলো একটি কালো দাগ যা তখন তৈরি হয় যখন একটি অস্বচ্ছ বস্তু আলোর পথে আসে। এটি ঘটে কারণ আলো একটি সরল রেখায় ভ্রমণ করে এবং এর মাঝে কোনো বাধা এসে গেলে বা থাকলে আলো তার মধ্যে দিয়ে পেরোতে পারে না। তো এটি পর্দায় গঠিত হয়, যে একটি প্রাচীর এবং একরকমের কিছু হতে পারে এরকম ধরনের। ছায়ার আকার অস্বচ্ছ বস্তুর এবং আলোর উৎসের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। মনে করো এখানে সূর্য রয়েছে, সানলাইট আসছে, এখানে কোনো একটা বস্তু রয়েছে, তো এই বস্তুটাকে যেহেতু সূর্যের আলোটা ভেদ করে যেতে পারবে না, সেই জন্য বস্তুর পেছনে এরকম জায়গায় ছায়া তৈরি হয়। ওকে, তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। লোহা এবং পিতল একটি দ্বিধাতুর ফালা বা বাইমেটালিক স্ট্রিপ উত্তপ্ত হওয়ার সময় বেঁকে যায়, এর কারণ কি?
এর কারণ হচ্ছে যে তাদের রৈখিক প্রসারণের সহগ ভিন্ন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে দেয়ার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন আর ডিফারেন্ট। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবার ডিটেলস দেখো, যে সমান দৈর্ঘ্যের কিন্তু বিভিন্ন পদার্থের দুটি স্ট্রিপ যেটা রৈখিক সম্প্রসারণের ভিন্ন সহগ, মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, যখন একত্রে মিলিত হয় তখন একটি বাইমেটালিক স্ট্রিপ বলা হয়, এবং তা থার্মোস্ট্যাটে ব্যবহার করা যেতে পারে বৈদ্যুতিক যোগাযোগ ভাঙতে বা তৈরি করতে। এবার দেখো, দুটি ধাতুর অসম রৈখিক প্রসারণের কারণে একটি স্ট্রিম গরম করার উপর নমনের বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য রয়েছে। তো মানে দুটোর আলাদা আলাদা তোমার নমন হওয়ার বৈশিষ্ট্য রয়েছে। ফলে কি হয়, দুটি তখন সেটা বেশি মানে একটা কোনো তাড়াতাড়ি গরম হয়ে গেল, একটা একটু পরে গরম হচ্ছে, সেই জন্য কি হয়, উত্তপ্ত হওয়ার সময় সেগুলো একটু বেঁকে যায়। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি পাথরের টুকরোকে সুতোয় বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক কখন হবে? তো মনে করো একটা পাথর রয়েছে, এরকম বাঁধা নিয়ে সেটাকে এরকম ভাবে ঘোরাতে রাখবে, ওকে, তো কখন এই সুতোর টান বেশি হবে সেটা জানতে চেয়েছে। তো সুতোর টান সর্বাধিক হবে যখন পাথরের টুকরোটি সর্বনিম্ন অবস্থা মানে এরকম জায়গায় থাকবে, তখন তার টান পাথরের টুকরোটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, তখন তার সর্বাধিক টান হবে। এবং সুতোর টান সর্বাধিক হবে যখন পাথরের টুকরোটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, এবং সুতোর টান সর্বনিম্ন হবে যখন পাথরের টুকরোটি সর্বাধিক মানে এইরকম জায়গায় যখন পাথরটা থাকবে, তখন এইরকম জায়গায় তার টানটা সর্বনিম্ন হবে। একটি আতস কাচ বা একটি সাধারণ মাইক্রোস্কোপ তৈরি করে কেমন ধরনের ইমেজ? তো মনে রাখবে, একটি আতস কাচ এবং একটি সাধারণ মাইক্রোস্কোপ এটা তৈরি করে বিবর্ধিত অসৎবিম্ব, মানে হচ্ছে ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ। এটা অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। আমি দেখলাম কিছু নামকরা বইয়ে এটার অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, তো তুমি যে বই থেকে পড়ছো সে বই একটু এটা চেক করে নেবে। এবার দেখো, একটি আতস কাচ বা একটি সাধারণ মাইক্রোস্কোপ লেন্সের ফোকাল দৈর্ঘ্যের উপর অবস্থিত, এটি বস্তুর একটি বিবর্ধিত ভার্চুয়াল চিত্র তৈরি করে। লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রং ক্রম মেলে না? মানে ভায়োলেট, বাদামি, সবুজ, লাল, এগুলোর মধ্যে ওড ওয়ান আউট কোনটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো এখানে যেটা ওড ওয়ান আউট সেটা হচ্ছে ব্রাউন কালার। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কারণ কি, দেখো ভায়োলেট রেড, ইয়েলো, গ্রিন, ব্লু এবং অরেঞ্জ এগুলো সব হচ্ছে রেনবো কালার, কিন্তু ব্রাউন যেটা কালার সেটা কিন্তু কোনো রেনবো কালার নয়, সেই জন্য এখানে ব্রাউনটা হচ্ছে ওড ওয়ান আউট। টোটাল এতগুলোই প্রশ্ন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হতে হলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও, এবং আউট অফ 26 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং খুব ভালোভাবে পড়াশোনা করো, সামনেই তোমাদের পরীক্ষা, এবং কোনো প্রশ্নে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, কেমন লাগলো, কিছু শিখতে পারলে কিনা সেগুলো। এবং যারা প্রপারভাবে তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চাও, তো আনএকাডেমি কিছু কোর্স রয়েছে, খুব ভালো ভালো টিচার দিয়ে তোমাদের ক্লাস করাচ্ছে, তো সেগুলো তোমরা জয়েন করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। And thank you for